স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পর নিজের দেবরের সাথে বিয়ে হয় মীরার, কেননা তখন তার কোলজোড়ে ছিল 7 মাসের শিশু সন্তান আয়ান। শ্বশুর শাশুড়ি তাকে মেয়ের মতো আদর করতেন। তারা কখনোই চাননি তাদের ছেলের সাথে মীরার সম্পর্কটা ছিন্ন হোক। তবে মীরার স্বামী আরহাম ততদিনে পরকীয়ায় লিপ্ত হয় অন্য নারীর সাথে। একাধিক নারী সঙ্গ তার স্ত্রীর সন্তানের প্রতি তীব্র অনীহা সৃষ্টি করেছিল। তাই বাবা মার সকল ইচ্ছে নিজের সন্তান ও মীরার কথা না ভেবেই নিজ সিদ্ধান্তেই এক প্রকার জোর করেই ডিভোর্স দিয়ে দেয় মীরাকে। তবে মীরার শ্বশুর শাশুড়ি কখনো চাননি তাদের বংশের প্রথম সন্তান অন্য কারো হাতে যাক। তারা মীরাকে কাছছাড়া করতে চাননি। মেয়ে ছিল না বলে মীরাকে তারা মেয়ে স্থান দিয়েছিলেন। ফলে মীরার বাবা মার সাথে দীর্ঘ আলাপচারিতা ও নিজেদের ছোট ছেলে, যে কিনা এই পেশায় একজন নেভির উচ্চপদস্থ কর্মকর্তা, মিস্টার তুর্য চৌধুরীর সাথে এক প্রকার কথা কাটাকাটির পরই এই বিয়ের সিদ্ধান্ত নেন। এতে আরহাম কোনো প্রকার হস্তক্ষেপ করার সুযোগ পায়নি। তুর্য কাজের সূত্রে বেশিরভাগ সময় ঢাকা থাকে। যেদিন বিয়ে হয়েছিল সেদিন মাত্র কয়েক ঘন্টার জন্য এসেছিল। সে বিয়ে সম্পূর্ণ হলে ফের আবার ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর কেটে গেছে একটা সপ্তাহ। আর আজ মীরা নিজের গোছগাছ করতে ব্যস্ত। কাল রাতেই ঠিক হয়েছে মীরা ঢাকার তুর্যের কাছে যাচ্ছে, সেখানেই থাকবে নিজের স্বামীর সাথে। এটা মূলত মীরার শাশুড়ি ও শ্বশুর আমিনুল চৌধুরী ও সুমি চৌধুরীর সিদ্ধান্ত। মীরা বাধা দেওয়ার সুযোগ পায়নি, আর না সে বাধা দিতে চায়। বাড়িতে আব্রাহাম আছে, যার মুখোমুখি সে হতে চায় না। ডিভোর্সের পর সে বাবার বাড়িতে ছিল। তুর্যের সাথে বিয়ে হওয়ার সূত্রে ফের এখানে থাকা পড়েছে। এখানে থাকলে প্রতি মিনিটে তার মুখ দর্শন করতে হবে তাকে। তাই মীরাও সিদ্ধান্ত নিয়েছে এমন কাপুরুষের মুখ দেখার চেয়ে ঢাকা চলে যাওয়া অধিকতর শ্রেয়। বিয়ের পর তুর্যকে 2-1 বার দেখেছিল মীরা। কথা হয়েছে হাতে গোনা কবার। এ বাড়িতে আসার 2টি বছর কাটলেও তুর্যের সাথে তেমন একটা সুসম্পর্ক ছিল না তার, কেননা প্রথম থেকে তুর্য কাজের সূত্রে বাড়ির বাইরে থাকতো। বছরে 2-1 বার আসতো বোধ হয়। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে রমণী তাকায় বিছানার উপর ঘুমে কাদা হয়ে থাকা নিজের সন্তানের প্রাণে। চোখ ফিরে নিয়ে মৃদু হাসে, ধীর হস্তে নিজের কাপড় চোপড় গুজিয়ে ব্যাগে রাখে। তুর্যের বেস্ট ফ্রেন্ড তন্ময় তাকে নিতে এসেছে। নিচে সকলের সাথে বসে আড্ডা দিচ্ছে সে। মীরাকে কল দিয়েছে তাড়াতাড়ি রেডি হতে। এই ছেলেটাকে বেশ কয়েকবার দেখেছে মীরা, বড়ই চঞ্চল সে। মীরা ভেবে পায় না তুর্যের ন্যায় এত রক্তটা গম্ভীর এক পুরুষের বেস্ট ফ্রেন্ড তন্ময়ের মতো একজন মানুষ কী করে হতে পারে। এ পরিবারের সাথেও তন্ময়ের বেশ সুসম্পর্ক রয়েছে। মাঝে মধ্যে তুর্যকে না জানিয়ে এ বাড়িতেই চলে আসে সে। এতেম কি না, নিজের পরিবার নেই বলেই হয়তো এই পরিবারটাকে এত ভালোবাসে। মৃদু হাসে রমণী। ব্যাগপত্র গুছিয়ে রেডি করতেই শাশুড়ি সুমি চৌধুরী এসে হাজির। মীরাকে দেখেই আলতো হাতে ছড়িয়ে ধরেন তিনি। শাশুড়ি মায়ের পশ্চের বুকের ভেতরটা কেমন করে ওঠে মীরার। এই মানুষটার কাছ থেকে এতদিন যে মায়াটা পেয়েছে সেটা কোনোদিনও অস্বীকার করার মতো না। মীরার মাথায় হাত বুলিয়ে সুমি চৌধুরী বললেন, সব কিছু গুছিয়েছিস তো মা? হ্যাঁ আম্মু, প্রায় সবই হয়ে গেছে। সুমি চৌধুরী একবার তাকালেন বিছানার দিকে, যেখানে নিজের নাতি শুয়ে আছে। মৃদু হাসেন তিনি। ফের মীরাকে বললেন, কিছু বাদ পড়লো না তো? ওখানে গিয়ে যেন আবার বলিস না এটা আনিনি ওটা আনিনি। মীরা হেসে মাথা নাড়ে। শাশুড়িকে জড়িয়ে ধরে বলে, না আম্মু, প্রয়োজনে সবই নিয়েছি। কিছুক্ষণ চুপ করে থেকে সুমি চৌধুরী মীরার মুখের দিকে তাকিয়ে থাকেন। চোখের কোণে জমে থাকা পানিটা আড়াল করার চেষ্টা করেন তিনি। তারপর মীরার গালে হাত রেখে বলেন, তুই আমাদের ছেড়ে যাচ্ছিস না মা। এটা তোর নিজের বাড়ি ছিল, আছে আর থাকবে, শুধু জায়গাটা বদলাচ্ছে। মীরার বুকটা ভার হয়ে আসে। ধীরে ধীরে শাশুড়ির হাতের উপর নিজের হাত রাখে সে। আমি জানি আম্মু। আর তুর্য কথাটা বলেই থেমে যান সুমি চৌধুরী। মীরা চোখ তুলে তাকায়। তুর্য একটু অন্যরকম ছেলে, ছোটবেলা থেকেই নিজের মতো থাকে। রাগটাও আবার একটু বেশি, কিন্তু মনটা খারাপ নয়, অত্যন্ত দায়িত্বশীল সে। তবুও তোকে কষ্ট দেওয়ার মতো কিছু করলে আমাকে সঙ্গে সঙ্গে জানাবি, নিজের ভিতর জমিয়ে রাখবি না। মীরা কিছুক্ষণ চুপ থেকে মাথা নাড়ে, আনমনে বলে ওঠে, আম্মু, আমি ওনার কাছে কোনো প্রত্যাশা নিয়ে যাচ্ছি না। এতক্ষণ পড়ে শোনাচ্ছিলাম শিউলি ফুলের ঘ্রাণ উপন্যাস, পর্ব 1।